हरदी माखल के नी आटा कटी कोने थाड़ गे हरदी माखल के नी आटा हरदी माखल के नी आटा कटी कोने थाड़ गे कटी कोने थाड़ गे आओ बिछोड़ी बाहर आओ हरदी माँ खाऊगे आओ बिछोड़ी बाहर आओ हरदी माँ खाऊगे মাওবাদী অধ্যুষিত সেই স্থানে সব সময় গা ছমছম করা ভয়। তার মধ্যে গবেষণা করতে উপস্থিত হয়েছিলেন অসম সাহসী এবং প্রতিভাময়ী এই আদিবাসী নৃত্যশিল্পী। এলাকাটি ছিল মাওবাদী অধ্যুষিত এলাকা, সবসময় একটা ভয় ভয়ের ব্যাপার। কখন কোথায় বোমা বিস্ফোরণ হয়, কখন কোথায় মাইন পেতে রাখা হয় কে জানে। প্রাণ ভয় তো সবসময় রয়েছে। এরকম জায়গায় সশরীরে উপস্থিত হয়ে আদিবাসী নৃত্য নিয়ে গবেষণা করা, তাও আবার একজন মহিলার পক্ষে নিশ্চয়ই সহজ কাজ নয়। যেখানে পা দেওয়ার আগে পুলিশ কর্তাদেরও 10 বার খোঁজ নিয়ে অনেক প্রস্তুতি নিয়ে পা ফেলতে হয়, সেখানে স্রেফ নৃত্যশিল্পের নেশায় গবেষণা করতে অনায়াসে উপস্থিত হয়েছেন একজন মহিলা নৃত্যশিল্পী। ভাবা যায়? হ্যাঁ, আদিবাসী মহিলা নৃত্যশিল্পী সেই অসম সাহসিকতার পরিচয় দিয়েছেন। এই মহিলা নৃত্যশিল্পীর প্রতিভা কেমন তা তো আরও অনেক কিছু শুনবেন এই ধারাবাহিক ভিডিওতে, কিন্তু সংক্ষেপে শুনুন এই মহিলা নৃত্যশিল্পী একসময় উত্তরবঙ্গের তরাইয়ের চা বাগানে চা পাতা তুলতেন তার বাবা মায়ের সঙ্গে। সেই সব অভাব অনেক প্রতিবন্ধকতা জয় করে আজ বোলপুরের পূর্ণিদেবী গার্লস কলেজের একজন শিক্ষিকা। চেষ্টা, যত্ন এবং পরিশ্রম থাকলে এবং মনে স্বপ্ন থাকলে অর্থ বাধা কোনো বাধাই নয়। এই মহিলা নৃত্যশিল্পী এক পাতে লিগামেন্ট আছে, কিন্তু তা নকল। আসল লিগামেন্ট ছিঁড়ে গেলে অপারেশন করে নকল লিগামেন্ট লাগানো হয়েছে। আর সেই নকল লিগামেন্ট অবস্থায় ফ্রান্সের রাজধানী প্যারিস, অস্ট্রিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে তিনি ভারতীয় শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করলে বিদেশিরাও খুশি হন। সেই প্রতিভাময় নৃত্যশিল্পী ডক্টর সুচিতা কুজুর আজকের সময়ে সকলের কাছে অনুসরণ করার মতো একজন শিল্পী। খবরের ঘণ্টায় আদিবাসী প্রতিভাময়ী নৃত্যশিল্পীর প্রতিভাকে সম্মান প্রদান করল সম্বর্ধনার মাধ্যমে। কাওয়াখালীতে রাজ্য আদিবাসী নৃত্য প্রতিযোগিতায় একজন বিচারক হিসেবে উপস্থিত হয়েছেন ডক্টর শ্রীমতী সুচিতা কুজুর। সেই সুযোগে খবরের ঘন্টা তাকে সম্বর্ধনা জানায়। तो मैंने बहुत मेहनत किया, मैंने इसके विषय में जाना, नेट পরীক্ষাটা কি, নেট কোয়ালিফাই করলে আমি কোথায় চাকরি পাবো, তারপরে নেটের সাথে আমাদের জেআরএফ জুনিয়র রিসার্চ ফেলোশিপ আছে, ওটা করলে আমি কি কি বেনিফিটটা পাবো, এইগুলো সব জেনে বুঝে আমি পড়াশোনা করলাম, আমি অ্যাপিয়ার করলাম। আর ঈশ্বরের কৃপায় আর সবার বড়দের কৃপায় আমি জেআরএফটা কোয়ালিফাই করলাম, জুনিয়র রিসার্চ ফেলোশিপ। আর ওই সময় আমি সেন্ট জেভিয়ার্স রাজগঞ্জ, ওখানে প্রিন্সিপাল ছিলেন ফাদার চেরিয়ান। ওনার খুবই ইচ্ছা ছিল যে নর্থ বেঙ্গলে কলেজের মেয়েদের डांसर किचू नॉलेज देवा था। और ये मुझे बहुत पसंद आया प्रिंसिपल का आइडिया कि नॉर्थ बेंगल में बच्चों को सिखाना है। তখন কিন্তু আমি ব্যাঙ্গালোরে ছিলাম, আর যখন আমাকে ফাদার ইনভাইট করলেন যে আপনি আসবেন, তখন আমি কিন্তু খুশি খুশি আমি এখানে এসে আমি শেখাতাম। আই মিন ডিপ্লোমা কোর্স ছিল ওই সময়, কিন্তু আমি এই যে জেআরএফ কোয়ালিফাইড করে এবার কাজটা আই মিন কমপ্লিট করে আমি বানারস হিন্দু ইউনিভার্সিটি আমি চলে গেলাম। আর ওখানে ডান্স ডিপার্টমেন্টে আমি रिसर्च জন্য আমি एनरोलमेंट करालाम। और मैंने वहां से आदिवासियों की जीवन शैली और नृत्य परंपरा इस विषय पर मैंने शोध रिसर्च शुरू किया। एरिया ছিল আমার ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এন্ড ছত্তিশগড়। এই তিনটে রাজ্যতে আই মিন যে আদিবাসীরা থাকে তাদের লাইফস্টাইল কেমন আছে, তাদের জীবন শৈলীটা কেমন আছে, ওরা কিভাবে বসবাস করে, কি ওরা খায়, কিভাবে ওরা কাপড়গুলো পরে,
ওদের ডেইলি লাইফ কেমন আছে, তারপরে ওদের সাংস্কৃতিক যেটা নাচ গান কিভাবে আছে, ওই জিনিসগুলো কিন্তু আমি ওদের কাছে গিয়ে ওদের কাছে থেকে ওদের সাথে আমি দেখে আমি আমার থিসিসটা লিখেছি। এটা লাকিলি আমার জিআরএফ ছিল, জুনিয়র রিসার্চ ফেলোশিপ ছিল, আমি টাকা পেতাম। ওই টাকা কিন্তু আমি খুব ইউটিলাইজ করেছি। আমি শুধু ইউনিভার্সিটি লাইব্রেরিতে বসে আমি রিসার্চ করিনি, আমার যে ফিল্ড ওয়ার্ক বেশি করেছি আমি, যে এরিয়া আমার ছিল, যেমন ঝাড়খণ্ডে আমি গেলাম, ওখানে ওরাও কমিউনিটি, মুন্ডা কমিউনিটি, হো কমিউনিটি, তাদের সাথে আমি দেখা করলাম, ওদের সাথে আমি বসবাস করলাম, তারপরে আমি ওদের ইন্টারভিউ করলাম, ওদের নাচ গান দেখে কিন্তু আমি লিখেছি। তেমনি আমি ছত্তিশগড় বস্তর এরিয়া, যেখানে নক্সালাইটস থাকে, হ্যাঁ মাওবাদীরা থাকে, আমি ওই জায়গা গিয়ে বস্তর, যেটা রায়পুর ট্রেনে নেমে আবার 5 ঘন্টা মতন বাসে যেতে হয় বস্তর এরিয়া, আর ওখানে গিয়ে জঙ্গলে যারা থাকে মাওবাদীর মধ্যে, তাদের কাছে গিয়ে তাদের নাচ দেখে তাদের সাথে আলাপ করে বুঝে জিনিসগুলো আমি আমার থিসিসে আমি লিখেছি। তেমনি তাদের কলা, মাওবাদী অধ্যুষিত এলাকা, হ্যাঁ অবশ্যই। আমি যেমন একটা এক্সাম্পল আমি বলছি, বস্তর থেকে নিয়ার অ্যাবাউট 70 কিলোমিটার দূর, হাইওয়ে, ওখান থেকে আবার ভিতরে 30 কিলোমিটার মতন জঙ্গলে আমাদের যেতে হলো। আর যখন আমরা যাচ্ছিলাম তখন কিন্তু রাস্তায় যে পুলটা আছে, ব্রিজটা আছে, সেটা কিন্তু বামব্লাস্ট করে মাওবাদীরা হ্যাঁ সেটা আবার রিপেয়ার করা হয়েছিল। আর যেদিন আমি গ্রামে গিয়েছিলাম তখন কিন্তু ওরা খবর পেয়েছিল, আর ওরা বলছে যে ওরা কি কেন আসছে এখানে, কে পাঠিয়েছে। গ্রামদের ওরা একটু ভয় দেখিয়েছিল আর কি। কিন্তু আমার সঙ্গে ছিলেন অল ইন্ডিয়া রেডিওর এক্সিকিউটিভ অফিসার স্যার ছিলেন, উনি দারুণ, উনি আমাকে খুব হেল্প করেছেন। কারণ ওই এরিয়াতে মুরিয়া, মারিয়া, গোড়, এই ট্রাইবালসরা থাকে, ওদের ভাষা কিন্তু কমপ্লিটলি আলাদা, আমি একটাও বুঝতে পারবো না। কিন্তু যেহেতু স্যার বলবীর সিং এরকম নাম ছিল এক্সিকিউটিভ অফিসার, উনি আমাকে হেল্প করলেন, উনি ওদের সাথে আলাপ করতেন, আমাকে ট্রান্সলেট করতেন। তারপরে যখন আমি নাচ দেখতে চেয়েছিলাম তখন উনি ওখানকার ফ্যামিলি মেম্বারসদের সাথে কথা বললেন, গ্রামের লোকদের সাথে, ওরা নিজের পোশাক পরে নাচ দেখালেন। তারপরে আমি ভিডিওগ্রাফি করলাম, ওদের সাথে ইন্টারভিউ করলাম। আর কিছু কিছু জিনিসগুলো যেটা যেমন ইউথ ডরমেট্রি, ইংরেজিতে ইউথ ডরমেট্রি বলা হয়, আর হিন্দিতে ওটাকে ইউয়া গৃহ। গৃহ মানে হচ্ছে ঘর, ইউয়া মানে ইউয়া। হ্যাঁ, এর উপরে কিন্তু যারা আগে লিখেছেন বইতে, এই যে একটা প্রশ্ন জেনে নিতে ইচ্ছে হচ্ছে, ওই যে বললেন যে বস্তারে, যেখানে মাওবাদী অধ্যুষিত অঞ্চল, সেখানে আপনি গেলেন গবেষণার জন্য, নৃত্য কলা সম্পর্কিত গবেষণা। সেখানে আপনার ভয় করলো না? আপনি যে মেয়ে মানুষ, একটা মাওবাদী অধ্যুষিত অঞ্চল, সেখানে তো একটা সবসময় ভয় ভয় ব্যাপার, যে কোনো মুহূর্তে একটা প্রাণনাশের একটা হতেই পারে, কখন সেটা কি করে সাহস পেলেন? ভয় তো ছিল, কিন্তু আমি যেটা লিখবো সেটা কিন্তু সর্বদার জন্য থেকে যাবে, ওটা তো আমি পরবর্তী আমি চেঞ্জ করতে পারবো না। তাই আমি যেটা অরিজিনাল, যাই হোক আমি যেটা অরিজিনাল, আমি যেটা দেখবো, আমি যেটা ওদের কাছ থেকে জানবো সেটাই লিখবো, এটা আমার এইম ছিল। তার জন্য এই ঠিক আছে, কি করবে ওরা, ঠিক আছে, আসলে যেটা হবার আছে সেটাকে কেউ বাদ দিতে পারবে না। গেলাম আমি, কিন্তু একটা সাহসও ছিল, ভয়ের সাথে একটা সাহস ছিল যে আমি ভালো কাজের জন্য যাচ্ছি, হ্যাঁ এটা কারোর ক্ষতি করবে না। আর এটা হলো সদিচ্ছা ছিল। হ্যাঁ 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 হ্যাঁ।
আর কখন কি হবে সেটাও জানা ছিল না। আমি সেফলি আমি ওই গ্রামে গেলাম, আমার সাথে স্যার ছিলেন, অল ইন্ডিয়া রেডিওর এক্সিকিউটিভ অফিসার বাস্তারের, উনি আমার সঙ্গে ছিলেন। আর ভালোই ওদের সাথে ভালো ইন্টারভিউ হলো, ভালোই আমি ওদের কস্টিউমস ওরা পরে ওরা নাচ করে আমাকে দেখালো, আমি ভিডিও করলাম। তারপরে সেফলি আমরা বাস্তারও ফিরে গেলাম। সেই দিনে আমাদের প্রাইম মিনিস্টার মোদিজির র্যালি ছিল অন্য এলাকাতে, আর সেই দিনে কিন্তু ওই এলাকাতে বম ব্লাস্ট হলো, আর দুটো বাসটা পুড়ে গেছে। যেদিন আমি এই গ্রাম ভিজিট করছিলাম। কোন ইয়ার হবে? এটা প্রবাবলি 2013। হ্যাঁ, 13 বা 14 হবে। আর যে বছরে ওই সিআরপিএফ হ্যাঁ ওদের মাওবাদী ওদেরকে অ্যাটাক হলো, ওই বছরে ওই আই থিঙ্ক 3 মাসের পর আমি গেলাম, ওই রাস্তা হয়েই গেলাম আমি যেখানে ওই ঘটনাটি ঘটেছিল। আরেকটা জিনিস জানতে ইচ্ছে করছে যে আপনার পায়ে এই যে এখনো লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল, মানে নকল লিগামেন্ট বসানো আছে, ওই পরিস্থিতিতেও আপনি ফ্রান্সে, প্যারিসে, তারপরে অস্ট্রিয়াতে এইসব জায়গায় ডান্স করলেন এবং সাকসেস হলেন কিভাবে? আপনি ওই অসুস্থ শরীরে যে কি করে ভাবতে পারতেন দুধ এগুলো এইভাবে আমি এখন করবো না? আচ্ছা, হ্যাঁ, এটা কি করে ইন্সপিরেশন? এটা খুবই ইন্টারেস্টিং ঘটনা আছে। আমরা শুধু অস্ট্রিয়াতে আর প্যারিসে আমাদের পারফরমেন্স ছিল না, এই দুটোর সাথে আমাদের পারফরমেন্স ছিল কানাডা উইনিপেগ ইউনিভার্সিটিতে, থিওলজি ডিপার্টমেন্ট আছে, ওখান থেকে স্পেশালি ইনভিটেশন ছিল যে ওখানে ইউনিভার্সিটি। এটা কোন টাইমে? এটা 2006। ওকে। হ্যাঁ, যে বছরে আমার হাঁটুর সার্জারি হয়েছিল, জানুয়ারিতে আমার সার্জারি হলো, আর জুন মাসে আমরা ওখানে ছিলাম। তখন তো আমি খুব ভালোভাবে হাঁটতেও পারতাম না, তাও আই মিন ওরা ইনভাইট করলো। কানাডা ইউনিভার্সিটি থেকে বলা হয়েছিল যে সুচিত্রা ডান্স না করলেও চলবে, কিন্তু টিমে অবশ্যই থাকবে, এটা ওদের রিকোয়েস্ট ছিল। তাই আমার ডাইরেক্টর বলছেন যে সুচিত্রা তুমি কি করো ওদের, হ্যাঁ দেখো সবাই ভালোবাসে তোমাকে আর সবাই চায়। ওই চাওয়াটাই, ওদের ভালোবাসাটাই আমাকে সাহস দিল, আর আমি চলে গেলাম। হ্যাঁ, আর সেটাও একটা আই মিন স্ট্রাগল ছিল। সবাই পারফরমেন্সের পর সবাই রেস্ট করতো একটু টাইম পেলে, কিন্তু আমি তখন আমার এক্সারসাইজ করতাম, হাঁটুর এক্সারসাইজ করতাম। যেমন সকালের স্কুলের বা কলেজের ওয়ার্কশপ শেষ হলো, তারপরে একটু রেস্ট টাইম থাকে লাঞ্চ করার পর, সেটা আমি করতে পারতাম না। আমি পায়ে আমি দুপাট্টা বেঁধে এরকম আই মিন মাসলস স্ট্রেংথেনিং এক্সারসাইজ গুলো আমি করতেই থাকতাম। আপনার কি কি ধরনের ডান্স জানা আছে? আমার অফিশিয়ালি আমি ট্রেন্ড আছি ভরতনাট্যম, ক্লাসিক্যাল ডান্স ফর্ম, যেটা সাউথ ইন্ডিয়ান ডান্স ফর্ম, এটাতে আমি কোয়ালিফাইড আছি, ট্রেন্ড, ভালো আই মিন ট্রেন্ড আছি। আর তার সাথে যে কোনো অন্য ডান্স ফর্ম সেটা পিওর তো আমি পারি না, কিন্তু যদি স্টেজ জন্য কোরিওগ্রাফ করা হয় তখন কিন্তু দেখে কিছু পোর্শনটা স্টাইলটা নিয়ে কোরিওগ্রাফি করি আর পারফর্ম করা হয়। আর ট্রাইবাল ডান্স তো অবশ্যই, যেহেতু আমি ট্রাইবাল মেয়ে, আমি ছোট থেকেই আমি নাচ করি, আমি পারি, আমি उरांव भाषाओं ভালো ভালো বলতে পারি। आई एम सो प्राउड कि मुझे उरांव भाषा आती है। उरांव के साथ मैं सादरी भाषाएं बोलती हूँ, আমি সাদরি ভাষা বলতে পারি, যেটা আই মিন চা বাগানে লোকেরা বলে। তার সাথে আমি নেপালি বলতে পারি, নেপালি আই মিন সুন্দরভাবে আমি বলি, কারণ আমার গ্রাম, আমার বাড়িটা নেপালি ভাই বোনদের সাথে আছে, তাই আমি ওদের সাথেই বড় হয়েছি, তাই একটু আমি নেপালিও আমি শিখে গেছি। এই যে ডান্স ক্লাসিক্যাল যেটা বললেন, ইন্ডিয়ান ক্লাসিক্যাল, ভরতনাট্যম, আদিবাসী ডান্স, তার সঙ্গে আপনার মিউজিক আছে, সঙ্গীত আছে, পজিটিভিটিটাকে কিভাবে বাড়াতে পারে, যেটা আমরা বলি ইতিবাচক পজিটিভিটি, একটা থেরাপি বা একটা
মেডিসিন হিসেবে কেমন কাজ একদম করে? একদম 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 একটু হ্যাঁ যদি বলা যায়। হ্যাঁ অবশ্যই। এই যে 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 ঘটনাটি আমার জীবনে হয়েছে, যখন আমার হাঁটু সার্জারি হলো, তখন হয়তো আমি ডিপ্রেশনে আমি চলে যেতে পারতাম, কারণ আমার মা ওই টাইমে মারা গেছেন। কিন্তু আমাকে যে মেন্টালি ফিট বা ফিজিক্যালি যেটা ফিট রেখেছে সেটা ডান্স এন্ড মিউজিকটাই হচ্ছে। ডান্সের দ্বারা আমি ফিজিক্যালি আমি ফিটনেস আমি পেয়েছি। আর ওই সময় আমি ওখানে যেমন প্রেয়ার যখন হতো আমি একটু গান ভজন করতাম। গানের সাথে আমি ছোট থেকেই খুবই ভালোবাসা আছে, গানের প্রতি প্রেমে আছে, আমি প্রেমে আছি। হ্যাঁ ওই ওই মিউজিক ভালোবাসাটা, আর নাচ তো অবশ্যই, মিউজিক ছাড়া তো আর নাচ হয় না। তাই সব সময় আমি নাচ আর গানের সাথে আমি যুক্ত রয়েছি, ওটা আমাকে খুব হেল্প করেছে। সেই জন্য আমি ডিপ্রেশনে যাবার আমার চান্স ছিল না। মানে কেউ যদি ভাবে যে আমি চা বাগানে থাকি কি বস্তিতে থাকি বা আমার আর্থিক দিক থেকে অনগ্রসর, আমার কি হবে, আর নাচ গান এগুলো করে কি হবে, কিন্তু আপনি যেমন পড়াশোনাও করেছেন, পাশাপাশি গান নাচ করে আজকে এই জায়গায় পৌঁছেছেন। এইসব যারা ছেলে মেয়ে, এখনকার ছেলে মেয়ে, অনেক মানুষ আছে যারা অনগ্রসর ছেলে মেয়েরা, এটা ভাবে যে কি হবে, এগুলো করে ছাড়ো, কিছু হবে না। আরে না 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 না, এটা ওদের ধারণাটা খুবই ভুল। যখন প্রায় আমাদের ছেলে মেয়েরা প্রায় টিচিং দিকে কেউ যায়, যে কোনো এলাকাতে আপনি যাবেন, কালচারাল প্রোগ্রাম অবশ্যই হয়, ওখানে কিন্তু আপনি যে এই যে নাচ অথবা গানটা শিখবেন সেটা কিন্তু ওখানে প্রকাশটা হবে। এটা দিয়ে কিন্তু আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়। এইভাবে এখন যে কনফিডেন্স আমার আছে, এটা হয়তো আমি স্টেজ পারফরমেন্স করেছি, আমি নাচ শিখেছি, নাচ নিয়ে আমি স্টেজে আমি পারফর্ম করেছি, ওটা কিন্তু আমাকে একটা কনফিডেন্স দিয়েছে, সেই জন্য আমি ভয় পাই না। এটা অবশ্যই পার্সোনালিটি ডেভেলপমেন্ট করে। তারপরে সোর্স অফ ইনকাম আছে। এখন গান অথবা নাচ শিখলে কেউ ফাঁকা থাকবে না, যদিও চাকরি ওরা না পায়, হয়তো ওরা টিউশনই করে, মাসে 500 অন্তত ওরা নিজের জন্য ইনকাম করতে পারে। তারপরে এটা কিন্তু মেন্টাল স্টেবল রাখে। হ্যাঁ কারণ এটা নাচ তো এটা শারীরিক পরিশ্রম, যেমন এক্সারসাইজ করলে মনটা খুশি থাকে, একটা হারমোন, খুশির হারমোনটা রিলিজ হয়, তেমনি ডান্স ওরকমই হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তাই খুশির হারমোনসটা সিক্রেট হয়। সেই জন্য এটা মনকে আনন্দ রাখে। হ্যাঁ তারপরে পজিটিভিটি যেটা, একদম একদম একদম। তারপরে ফিটনেস তো অবশ্যই, মাথা থেকে মাইন্ড অ্যান্ড বডি হেলদি থাকে।